ওয়েলকাম টু ক্লিয়ার প্রেজেন্স আই স্টাইল নাথিং টু হাইড। আমাদের এ পর্বের যিনি অতিথি তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন অর্থনীতিবিদ, আমাদের সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক রেহমান সোবহান। এখনও কাজ করছেন একটি প্রকৃত সমৃদ্ধ এবং সুখী বাংলাদেশের জন্য। চলুন আমার সাথে। অধ্যাপক রেহমান সোবহান, আপনাকে স্বাগত আই স্টাইলে। আমরা এক্সাইটেড যে আপনি আমাদের সাথে এসেছেন। থ্যাংক ইউ ইমদাদ। আমার দেখুন কেমন পথে যায়। স্যার, আপনার নানা ছিলেন নওয়াব, আপনার বাবা ছিলেন রাষ্ট্রদূত। খুব এলিট একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আপনি পৃথিবীর বিখ্যাত ইউনিভার্সিটিতে পড়েছেন। এরপরে অর্থনীতিতে নিয়ে যখন কাজ করা শুরু করলেন, আপনি একদম সুবিধা বঞ্চিত অবহেলিত মানুষদের নিয়ে কাজ করা শুরু করলেন। এই ফিলিংটা স্যার আপনি কিভাবে আসলো এরকম একটা পরিবেশ থেকে এসে? ওই সময় তো আমার কনসিয়েন্টাইজেশন একটা লেফট ওরিয়েন্টেশনে ছিল, যে গ্রুপের সঙ্গে আমার সময় আমি কাটতো। এখানে অমর্ত্য সেন, কয়েকটা আরও ব্যক্তি, সব এখন একটা প্রোগ্রেসিভ মাইন্ডেড ছিলেন। তো আমার যে ব্যাকগ্রাউন্ড ছিল মোটামুটি আমার ওই পথে আমি ছিলাম। কোনো অর্থ ছিল না কি আমি একটা অন্য পথে আমি একটু চলে যাব। যখন ক্যামব্রিজে পড়তেন তখন তো আপনার সময়ের সাথে ছিলেন ডক্টর মনমোহন সিং, ডক্টর অমর্ত্য সেন, ডক্টর মাহবুব। আপনারা একই সাথে ছিলেন, সমসাময়িক ছিলেন। উড ইউ লাইক টু সে সামথিং অ্যাবাউট ইট? মনমোহন সিং খুবই এপলিটিক্যাল মানুষ ছিলেন। মাহবুবুল হক, ভগবতী এসবই খুবই এপলিটিক্যাল ওই সময় ছিলেন। অমর্ত্য সেন তো প্রেসিডেন্সি কলেজে প্রোডাক্ট ছিলেন। তো ওনার সঙ্গে এখন আমার যখন সম্পর্ক হয়ে গেল, তো তারপর উই ওয়ার ইনভলভড ইন লট অফ পলিটিক্যাল ডিসকাশন। ওই তারপর আমার ডিবেটস অন্য প্রতিষ্ঠানের সঙ্গে, তারপর আপসের মধ্যে আলাপ আলোচনা, এইসব এখন একটা বেশ একটা টেন্ডেন্সি ছিল। এখানে ফেজের মধ্যে আমার পুরো একটা জীবনের দৃষ্টি, আমার দর্শন খুবই একটু পরিবর্তনের পথ চলে গেল। রিসেন্টলি আপনি একটা বক্তব্যে বলেছেন যে পলিটিক্স করার যে সার্ভিসটা দিতে পারেন না, এরকম একটা রিগ্রেট আপনি ফিল করেছেন ওই বক্তব্যে। আপনার কি মনে হয় যে স্যার ওই সময় এসে আপনি সরাসরি? না, আমার তো অবভিয়াসলি উদ্দেশ্য ছিল কি আমি ডাইরেক্টলি পলিটিক্সের সঙ্গে যুক্ত হতে পারি। এখানে কোথাও আমি কোনো কাজ জীবনে করি নাই যাদের আউটকাম কোনো পলিটিক্যাল ইস্যুর সঙ্গে যুক্ত নাই। স্যার, আপনি যখন 22 বছর বয়সে ঢাকা ইউনিভার্সিটিতে শিক্ষক হলেন, আপনার অনেক স্টুডেন্ট ছিল যারা খুবই বিখ্যাত। ডক্টর মোহাম্মদ ইউনুস, ডক্টর ফখরুদ্দিন আহমদ, ডক্টর মির্জা আজিজুল ইসলাম, ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ। এই বিখ্যাত ছাত্রদের ব্যাপারে স্যার আমি জানতে চাই, তারা কেমন ছিলেন ছাত্র হিসেবে? বেস্ট স্টুডেন্টস ওই সময় তো মির্জা আজিজুল ইসলাম এন্ড ফখরুদ্দিন ছিলেন। ফখরুদ্দিন ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল। আই থিঙ্ক মির্জা আজিজুল ইসলাম ফার্স্ট ক্লাস সেকেন্ড ছিল। আর ইউনুস ভালো ছাত্র ছিল কিন্তু টপ ছিল না। আর পিএইচডি বি করেছি। হি ওয়েন্ট ইনটু একাডেমিক লাইফ। উনি আন্তর্জাতিক একটা ফেমাস লোক হয়ে যাবেন, এখন একটা ওয়ার্ল্ড ফেমাস একটা সিস্টেম ও প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকবেন। এইটা তো একটু খুব বড় কথা। আপনি স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসর নিয়ে আপনি যুক্ত হলেন সরকার ব্যবস্থার সাথে, অর্থনীতির বিষয়টা আপনি দেখতেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে একদম ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। ওই সময়ে কাজের অভিজ্ঞতাগুলো কেমন ছিল? ওয়েল, আমার প্ল্যানিং কমিশন তো আমার রাজনীতিক ইনভলভমেন্টের সঙ্গে বঙ্গবন্ধুর খুব কাছে ছিলেন। ও আমার যে আওয়ামী লীগের 1970 ইলেকশন ম্যানিফেস্টো, এটা তো সব আমার নুরুল ইসলাম, আমি, ডক্টর কামাল হোসেন, উই প্রিপেয়ার্ড দি ম্যানিফেস্টো। বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল, স্বাধীনতার যে চেতনা ছিল এখানে, কি যে আঞ্চলিক বৈষম্য, ওইটাকে তো আমার যুদ্ধ করেছে। ওই যুদ্ধের মাঝখানে থেকে তো একটা নতুন দেশ হয়েছে। আমার কোনো হিসাব ছিল না কি এই তো অত কষ্টের মধ্যে একটা নতুন দেশের জন্ম হবে এখানে, কি একটা ওয়ার ডেভাস্টেটেড দেশ, সব যাদের হাতে ইন্ডাস্ট্রি ব্যবসা সবই বাইর করে পাকিস্তান চলে গেছে, তারপর দেশও ধ্বংস। এই কষ্টের মধ্যে এখন দেশকে কষ্ট করে কিছু দাঁড়াচ্ছে এখানে। তো আই সাপোজ দ্যাট ওয়াজ দি এক্সপিরিয়েন্স।
আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসর নিয়ে আপনি মুক্তিযুদ্ধের জন্য কাজ করা শুরু করলেন, নতুন জীবন শুরু করলেন। ওয়াশিংটন থেকে শুরু করে ওয়াশিংটন, লন্ডন এই জায়গাগুলোতে দেশের হয়ে কাজ করেছেন। অনেক রেসপন্সিবিলিটি, চ্যালেঞ্জ ছিল। এই এক্সপিরিয়েন্সগুলো কেমন ছিল? তো স্বাধীনতা আন্দোলনের একটা বিশেষ এখন একটা ইন্সপিরেশন ছিল, নট ইম্পর্টেন্ট পিপল কি বড় করেছে। দ্যাট ওয়াজ হোয়াট ইট ডিড, ইট ইন্সপায়ার্ড আস টু রাইজ অ্যাবাভ আওয়ারসেলভস। বাট ওই সময় উই ওয়ার অল ইন্সপায়ার্ড। তো আমার যখন একজন একটা ঢাকা ইউনিভার্সিটি এক শিক্ষক, উনি ইউএস সেনেট এর সঙ্গে বসে একটা সেনেটর আমার জন্য একটা লাঞ্চ হোস্ট করতে পারবে, আর দ্যাট ওই মধ্যে টপ সেনেটার্স আমার সঙ্গে লাঞ্চ খাবে, আমার কথা শুনবে এখানে। অ্যান্ড হাউ কুড আই রিয়্যাক্ট টু দিস, যেখানে আমার এখন কোনো অভিজ্ঞতা ছিল না। ইট ওয়াজ, আই উড সে দ্যাট এইটা এখন স্বাধীনতার এখন একটা যে স্পিরিট ছিল, দ্যাট ইজ হোয়াট ইন্সপায়ার্ড আস and made us do things we did not think we were capable of doing. That was the remarkable thing of what the Liberation War did. And we were all children of that struggle and we made our contribution in different ways. এইটা আমার মূল বক্তব্য। তো এই যে আমার আজকালে যে ইউথ আছে এখানে, আপনাকে মনে রাখতে হবে কি events also create you, you create yourself. আর আমার যে মেধা আছে, যে সেন্স অফ কমিটমেন্ট আছে, কিন্তু এই যে স্পিরিট, এইটা সমাজের সঙ্গে একটু মেশায় রাখতে হবে এখানে। ইফ ইউ ডিসএঙ্গেজ yourself from your community and your society and নিজের জন্য তুমি এখন একটা পথ চলো, you can do well, but ভিতরে এখন একটা ফাঁক হয়ে যায় ও দেশের এখন একটা ক্ষতি হয়ে যায় এখানে, because they are then not getting the full benefit of your great talent. আপনার নানা ছিলেন নওয়াব, আপনার আম্মা তিনি জন্মেছিলেন আহসান মঞ্জিলে। ওই সময়ে আপনাদের ফ্যামিলি যারা ছিল তাদের ব্যাপারে জানতে চাই। আমার নানা তো এখন একটা সব সময় তো মানে তো নবাব ছিলেন না, এক সময় তো ব্যবসায়ী ছিলেন, হু eventually became a নবাব। আমার বাবার সাইড সার্ভিস ছিল, নানা সাইড তো ওইরকম একটা ব্যাকগ্রাউন্ড ছিল, বাট সাম অফ দেম ওয়েন্ট ইনটু পলিটিক্স। এইটা এখন প্রিভিলেজ জীবন। যদি আমার ফাদার তো ইম্পিরিয়াল পুলিশ সার্ভিসের সদস্য ছিলেন, তো দে ওয়ার পার্ট অফ দি এলিট অফ কলকাতা সোসাইটি। তো এইরকম আমার আপব্রিঙ্গিং, আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ মিডিয়াম বোর্ডিং স্কুল দার্জিলিংয়ে 9 বছর আমি ছিলেন, ফ্রম এজ 7 to age 15। তো এইরকম আমার লাহোরের আমার ওই পুরো ওই যে এলিট স্কুল HSN কলেজ, যে সমস্ত ওনার টপ ফিউডাল ক্লাস, এখন পাকিস্তানে অনেক পলিটিশিয়ান, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, ওই কলেজ থেকে পড়াশোনা করে আসছে। ব্যাকগ্রাউন্ড ওয়াজ আ প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড। আপনি যখন সেন্ট পলসে পড়তেন, দার্জিলিংয়ের কথা বলছিলেন, তখন তো স্যার আপনি খুব ইউ আর এ স্পোর্টসম্যান, ফুটবল খেলতেন, ক্রিকেট খেলতেন, ইউ আর এ বক্সার। হ্যাঁ, আই ওয়াজ, আমার কালার হোল্ডার ছিলেন ইন বক্সিং, লং ডিস্টেন্স রানিং, ফুটবল, ক্রিকেট। আমি স্কুলের ওই লং ডিস্টেন্স রানিং চ্যাম্পিয়ন ছিলেন 2 বছর ফাইনাল ইয়ারে। তো এইরকম আমার অলরাউন্ডারের রেপুটেশন ছিল। আমার পড়াশোনা ভালো ছিল, আমি সিনিয়র কেমব্রিজে ফার্স্ট ক্লাস পেয়েছি, বাট আই ওয়াজ অলসো এঙ্গেজড ইন প্লেইং গেম। স্যার আপনি সিনিয়র ক্যামব্রিজের আগে, স্যার আপনি যেটা বললেন যে আপনি ভালো ছাত্র ছিলেন, মানে কোথায় বসতেন? বেঞ্চের একদম শুরুতে, ক্লাসের শুরুতে, শেষে? না, ওই আমার দার্জিলিংয়ের স্কুলে ছিল কি, যে ভালো ছাত্র ছিলেন ওনাকে লাস্ট রোতে বসাবেন, যে সবচেয়ে খারাপ ছাত্র ছিল ওইটা ঠিক টিচারের নজরের সামনে ছিলেন। সো আই অলওয়েজ স্যাট ইন দ্য ব্যাক রো। অ্যান্ড টেল আস সামথিং অ্যাবাউট ইয়োর ফ্যামিলি স্যার। আমার 2 ভাই আরও আছে। একটা তো এখানে দেশে থাকে, ফারুক সুবহান, যে বাংলাদেশে ফরেন সেক্রেটারি ছিলেন, বাংলাদেশ
এন্টারপ্রাইজ ইনস্টিটিউট BEI, উনি প্রেসিডেন্ট আছে ওইখানে। And your other brother? ওনার বিদেশে থাকে, USA আছে। Tell us something about your family, sir. যে আপনার কয় ছেলে মেয়ে? আমার 3 ছেলে ছিল, এখন 2 বেঁচে আছে, who I am very pleased with. একটা তো সব ঢাকায় জানে, he is one of the founders of Dhaka Tribune, he is the editor. আমার ছেলে বাবার ওই UN প্রতিষ্ঠানের সঙ্গে একটু যুক্ত থাকে, সো আমার 2 সাইডে 2 গ্র্যান্ড চিলড্রেন আছে। স্যার, ম্যাডামের সাথে ব্যারিস্টার আপনার ওয়াইফ যিনি ছিলেন তার সাথে প্রথম পরিচয় হয়েছিল ক্যামব্রিজে। উনি তারপর যখন আমার ফাইনাল ইয়ার ছিলেন, ওনার ফার্স্ট ইয়ার, শি ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট। ওনার তো ইউনিক ফিচার ছিল that she graduated from Cambridge with a degree in law with 21 বছরে। আইন ও সালিশ কেন্দ্রকে স্থাপন করেছেন। ওইটা তো শুরুতে তো এখন একটা ছোট প্রতিষ্ঠান ছিল, সার্ভার মুর্শিদের গেরাজে ভিতরে জন্ম হলো, বাট নাও ইট ইজ এ ওয়ার্ল্ড ফেমাস অর্গানাইজেশন, ও দেশে ভিতরে বেশ নাম করা প্রতিষ্ঠান। যে উনি অত্যন্ত সজ্জন ব্যক্তি, উনি খুব ভদ্র, কখনো কারোর সঙ্গে উঁচু গলায় রাগ করে কথা বলেন না, সেটা উনি ব্যক্তিগত জীবনেও সেরকমই মানুষ। আইস্টাইল সৌজন্যে ক্লিয়ার। অধ্যাপক রেহমান সোবহান তো প্রাইমারিলি আমাদের জন্য উনি আমাদের শিক্ষক এবং একজন গবেষক। ওনাকে দেখে বা ওনার সঙ্গে কাজ করে যেটা মনে হয়েছে যে ওনার একটা ম্যাগনেটিক পার্সোনালিটি আছে। ওনার উপস্থিতি যেখানে থাকে সেখানে উনি পরিবেশটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেন। তো কাজেই উনি একজন দারুণ রোল মডেল এবং অত্যন্ত স্মার্ট একজন মানুষ। আমাদের সময় অসময় বিপদে আপদে আমাদের যদি কোনো অ্যাডভাইস নিতে হয় আমরা প্রথমেই ভাববো স্যারের কথা। আপনি স্যার এখনও নাকি বাংলাদেশের খেলা হলে, ক্রিকেট খেলা হলে স্যার খেলা মিস করেন না? না, আমি দেখি। আমার তো ফার্স্ট ক্রিকেট ম্যাচ আমার জীবনে, আজকাল ওই সময় তো টেলিভিশন ছিল না, তো ইউ ওয়ান্টেড টু সি ক্রিকেট ইউ হ্যাড টু গো টু দি ফিল্ড। তো আমার তো ফার্স্ট মাঠে আমি যে খেলা দেখেছি was in 1948 ইডেন গার্ডেনে। I went to see the West Indies play India. বাংলাদেশে কার খেলা ভালো লাগে স্যার? আমার এই মুহূর্তে তো আই লাইক টু সি শাকিব, হি ইজ ভেরি গুড। তারপর তামিম খুব ভালো ব্যাটিং করে। তারপর আমি যে দেখি ওই যে নতুন ছেলে আসছে মুসাদ্দেক, ওনার খুব প্রমিস, মুস্তাফিজের বোলিংয়ের খুব প্রমিস আছে। Would you like to convey any message to them through this show? না, আমার we are proud of them, কিন্তু আমার একটা মেসেজ হচ্ছে কি এখন একটা আরও ডিসিপ্লিনভাবে খেলা উচিত। বাংলাদেশের একটু টেন্ডেন্সিজ আমি দেখি দ্যাট ইউ আর ডুইং ওয়েল, সাডেনলি হঠাৎ একটা কোল্যাপস হয়ে যায় এখানে। তো এটা যদি একটা অ্যাভয়েড করা যায় তো দে ক্যান গো মাচ ফার্দার এন্ড ইট নিডস মোর ডিসিপ্লিনিং। স্যার, আপনি অনেক কবিতা শুনেন, গান পছন্দ করেন। আমার শেক্সপিয়ারে বেশ পছন্দ ছিল। আমার একটা লাইন আমি অনেকবার ব্যবহার করি, ওই জুলিয়াস সিজার থেকে একটা লাইন ছিল, there is a tide in the affairs of men which when taken at the flood leads on to fame and fortune. Omitted all your life is bound in shallows and in miseries. এটা মানে হচ্ছে কি সবসময় একটা সুযোগ আসে, ওইটা সুযোগকে ধরতে হবে এখানে, অ্যান্ড এইটা যদি সময়ের মধ্যে ধরা যায় তো অনেক কিছু সম্ভব আছে। স্যার, আপনি ইয়াংদের নিয়ে অনেক চিন্তা করেন, ইউথ যারা তরুণ শিক্ষক আছেন, তরুণ গবেষক আছেন, তাদের জন্য আপনার কি মেসেজ থাকবে? Next generation of your most talented people, you are not getting them to commit themselves to the country. মানে এটা তো দেশের তো, বিকজ আমার তো মেন সম্পদ are your people and main সম্পদ are the talented people, not your oil, not your natural resources, but মানুষ।
অ্যান্ড আমার যে মোস্ট ট্যালেন্টেড লোক যদি দেশের মঙ্গলের জন্য দেশের সময় দিতে পারেনি এখানে, দেন ইট ইজ এ হিউজ লস ফর দ্য কান্ট্রি। অধ্যাপক রেহমান সোবহান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আমার হয়তো আমিও দেখবো, লেট আস সি হোয়াট হ্যাপেন্স। পরের পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে দেখা হবে, তার নিজের স্টাইল, কাজের স্টাইল জানার চেষ্টা করব আমরা। অ্যান্ড আনটিল আই সি ইউ এগেন ইন নেক্সট উইক, আই উইশ ইউ আ ভেরি গুড উইক। গুড বাই। আই স্টাইল, সৌজন্যে ক্লিয়ার।